আসসালামু আলাইকুম। আজ 23 মার্চ 2025 রবিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসনাতের বক্তব্যের জবাব দিল সেনাবাহিনী। হাসনাতের বক্তব্যের পোস্টমর্টেম করলেন সার্জিস আলম। আওয়ামী লীগ নিয়ে অজানা তথ্য দিলেন বিএনপি নেতা টুকু। এবার বিস্তারিত। রিফাইন্ড বা সংশোধিত আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর। সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে এমন প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয়েছে। শনিবার 22 মার্চ নেত্র নিউজে এ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সেনা সদরের বিবৃতি উল্লেখ করা হয়। সেনা সদরের বিবৃতি, হাসনাত আবদুল্লাহর পোস্ট অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নেত্র নিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদের প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। শুক্রবার 21 মার্চ হাসনাত আবদুল্লাহর এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। নেত্র নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেত্র নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর। হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বলে মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়া 27 বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল তার সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার পুনর্বহালের আদালতের আদেশের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হলে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় ওই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 3 জন ছাত্রনেতা দায়িত্ব পালন করেন। তাদেরই একজন নাহিদুল ইসলাম সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন দল গঠন করেছেন। সেই দলের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। ওই দলে 2 আঞ্চলিক মুখ্য সমন্বয়কের পদ পেয়েছেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন ও ঢাকার মেয়র শেখ ফজলুর তাপসকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। সুনির্দিষ্টভাবে তিনি বলেন, সেনানিবাস থেকে 11 মার্চ দুপুর 2:30টায় এক বৈঠকে তাদেরকে এই নয়া আওয়ামী লীগকে মেনে নিতে সমঝোতা ও সংসদের আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়। তার পোস্টের পর ওই রাতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে নেত্র নিউজের একজন প্রতিবেদক হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করেন, সেনানিবাসে তিনি যে বৈঠকটির কথা বলেছেন তা কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে হয়েছে কিনা, কিন্তু এই বিষয়ে তিনি সরাসরি জবাব দিতে অস্বীকৃতি জানান। হাসনাত আবদুল্লাহ বলেন, আমি তো সেখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, আপনারা কথা বলতে পারেন সেখানে। আরেকজন সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করেন, কার উদ্যোগে বৈঠকটি হয়েছিল? উত্তরে হাসনাত বলেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ও বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে নানা প্রশ্ন ছিল। এসব বিষয়ে কথা বলার জন্য আমাকে আহ্বান জানানো হয়েছিল। সংবাদ সম্মেলনের পর নেত্র নিউজের একজন প্রতিবেদক আবারও বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বাইনারি বা হ্যাঁ বা না জবাব দিতে রাজি হননি। নেত্র নিউজকে পাঠানো বিবৃতিতে সেনা সদর নিশ্চিত করেছে সেনাপ্রধানের সঙ্গেই ওই বৈঠকটি হয়েছিল। তবে ওই বৈঠকে ছাত্রনেতাদের আগ্রহী হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সেনা সদরের বিবৃতি উল্লেখ করে নেত্র নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য ইচ্ছা পোষণ করছিলেন। পরবর্তীতে সার্জিস আলম 11 মার্চ সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চান। এর প্রেক্ষিতে মিলিটারি অ্যাডভাইজার তাদের সেনা সদরে আসার জন্য বলেন। অতঃপর 11 মার্চ দুপুরে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সেনা সদরে না এসে সরাসরি সেনা ভবনে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন। পরবর্তীতে সেনাপ্রধান অফিস কার্যক্রম শেষ করে সেনা ভবনে এসে তাদের সঙ্গে দেখা করেন। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রধানের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠক কী বিষয়ে আলোচনা হয়েছিল তা নেত্র নিউজ স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি। তবে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পৃথকভাবে নেত্র নিউজকে বলেছেন, ছাত্রনেতাদের আগ্রহ ও উদ্যোগেই উক্ত বৈঠকটি হয়েছিল।
সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার গুরুতর অভিযোগটি অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সঙ্গে 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হাসনাত আবদুল্লাহর দেওয়া ফেসবুক পোস্টের বিরোধিতা করেছেন তিনি। সেনাবাহিনীকে নিয়ে হাসনাতের সাম্প্রতিক ফেসবুক পোস্ট আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। এমত অবস্থায় সার্জিস নিজের অবস্থান তুলে ধরতে আজ একটি পোস্ট করেছেন। এক্ষেত্রে হাসনাতের ওই পোস্টে কিছু জায়গায় সংশোধন, সংযোজন ও বিয়োজন এনেছেন সার্জিস আলমের পোস্টটি হুবহু তুলে ধরা হলো। 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন, সংযোজন ও বিয়োজন। সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সঙ্গে গিয়ে কথা বলি। আমাদের সঙ্গে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ, তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি, আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখেছেন কিনা? সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং হার্স মনে হচ্ছে। তিনি আমাকে বললেন, তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম, বলা যেতে পারে। এরপরে সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। সেনা ভবনের সেই রুমে আমরা 3 জনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার ক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি। বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে, সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন। হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবির হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপর কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, সেসব নিয়ে কথা হয়েছে। কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেইট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয়, সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল। হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছে। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, উই ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। এই কনভারসেশনটা হয়েছে, এটা সত্য, কিন্তু আমাদের রুমে বসে হওয়ার কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরবো, তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে। সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে, সেই টোন এবং এক্সপ্রেশনে বলেছেন। হাসনাত না ওয়াকার, এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না। হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জায়গা ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি, অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা 2-1 জায়গায় আসছে, সেটিও আমাদের বক্তব্য নয়। এসবের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই। আমি ভুল হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার একটি সঠিক মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে, সেই প্রাইভেসি তারা বজায় রাখে। আমাদের সঙ্গে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, সেগুলোর সঙ্গে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম, কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম। অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সঙ্গে ঐক্যমত্যে না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকেই এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম। কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি, বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থা সংকট পড়তে পারে। সার্জিস বলেন,
আমার এই বক্তব্যে আমার সহযোদ্ধা হাসনাতের বক্তব্যের সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত এসেছে। এটার জন্য অনেকে আমার সমালোচনা করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তিত্ব স্রোতে গা ভাসানোর মতো কখনোই ছিল না বলেই আমরা হাসিনা রেজিমের বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম। আজও কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে, কিন্তু সহযোদ্ধার কোনো বিষয় যখন নিজের জায়গা থেকে সংশোধন দেওয়ার প্রয়োজন মনে করি তখন সেটা আমি করব। সেই বিবেকবোধটুকু ছিল বলেই 6 জুন প্রথম যেদিন শহীদ মিনারে কয়েকজন কোটা প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের মধ্যে সামনের সারিতে আমরা ছিলাম। আমি বিশ্বাস করি আমাদের এই বিবেকবোধের জায়গাটুকু আমাদেরকে সঠিক পথে রাখবে। আত্মসমালোচনা করার এই মানসিকতাই আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে। আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বাংলাদেশে রাজনীতিতে আসার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন রাষ্ট্রদূত। চীনের রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার সফর নিয়ে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সফরটি একটি মাইলফলক হবে। প্রধান উপদেষ্টার সফরে দৃষ্টি থাকবে ভারত যুক্তরাষ্ট্রের। এই বিষয়টি নিয়ে চীনের মন্তব্য জানতে চাইলে ইয়াওয়েন বলেন, এই সফরটি খুব ফলদায়ক হবে। বাংলাদেশ চায়নার উপকার বা লাভ কিসে হবে সেটাই আমাদের উদ্দেশ্য। স্থানীয় কূটনীতিকরা বলছেন সবকিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টা 26 থেকে 29 মার্চ চীন সফর করবেন। তিনি 26 মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়ার BFA সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং বুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক হতে পারে। 28 মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। একই দিন হুয়াই কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি। 29 মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ হঠাৎ করে 2-1টা মিছিল বের করে, এটা আমাদের দোষে, কেননা তাদের ভরণ পোষণ আমাদের লোকজনই করতেছে, এজন্য তারা মিছিল করার সাহসটা পায়। রাজধানীর আসাদ গেটে ফ্যামিলি ওয়ার্ল্ডের মিলনায়তনে ঢাকায় সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের যখন পতন হয় তখন তারা হাওয়া হয়ে যায়। মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেখেন 75 সালের 15 আগস্ট পর্যন্ত গাছের পাতা পর্যন্ত আওয়ামী লীগ ছিল। যেই সকালবেলা খবর হলো শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হয়েছেন, আওয়ামী লীগ কোথায় হাওয়া হয়ে গেল কেউ খুঁজে পেল না। আবার যদি এরও পেছনে যাই, আমি 70-এর নির্বাচনে জনগণের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তাদের নির্বাচিত করলো। তারপর ক্ষমতায় যাওয়ার জন্য আলোচনা সমালোচনা অনেক কিছু করেছে। 7 মার্চের ভাষণ যদি শোনেন গায়ের লোম দাঁড়িয়ে যাবে, কিন্তু ওই ভাষণে সমঝোতার কথা ছিল। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ জন্মগতভাবে ফ্যাসিস্ট। এই কথা এজন্য বললাম যে মাওলানা ভাসানী এই দলটা তৈরি করেছিলেন, কিন্তু তিনি দলে থাকতে পারেননি। উনি যেদিন ন্যাশনাল আওয়ামী পার্টি করলেন সেদিনও এই আওয়ামী লীগ ওনাকে হেনস্থা করেছিল। তার মানে ওরা ছাড়া আর কেউ মানুষ না, এটাই হচ্ছে আওয়ামী লীগ। এমন চিন্তা ভাবনায় কি হয়, যখনই এদের পতন হয় তখন এরা হাওয়া হয়ে যায়। সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির নেতা বলেন, শুক্রবার সারা ঢাকা শহরে একটা রিউমার ছড়িয়েছিল, তার মানে দেশে স্ট্যাবিলিটি নাই। এ সরকার ভালো করছে, এই যে রোজাটা গেল, অ্যাটলিস্ট মার্কেট দাম নিয়ে কেউ কথা বলতে পারে নাই। আলু পেঁয়াজের দাম তো কমই আছে, পেঁয়াজের দামে প্রতি রোজাতেই আগুন লেগেছে, এবার লাগে নাই, কিন্তু এই অর্জনটা আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সম্মানিত ব্যক্তি, তাকে অসম্মান করাটা ঠিক হবে না। তাকে সুযোগ করে দেওয়া হোক যে অতি দ্রুত নির্বাচন দিয়ে উনি চলে যান। এখন কেউ যদি বলে হাসিনার বিচার যতদিন পর্যন্ত না হবে নির্বাচন ততদিন হবে না, এখন হাসিনার বিচার কি আমরা চাই না? সে কি আমাদের নির্যাতন করেনি? ইকবাল হাসান বলেন, হাসিনার বিচার অবশ্যই হতে হবে, যে সরকারি আসুক না কেন। এখন তার বিচার যদি নির্বাচনের সঙ্গে ট্যাগ করা হয়, তার বিচার হতে 7 বছর লাগবে। তাহলে কি আমরা এই 7 বছর বসে বসে তামাক খাবো? বললেই তো হবে না। অপ্রাপ্ত বয়স্কদের মতো কথা বললে তো হবে না। সব মিলিয়ে আমাদের জুলাই আন্দোলনের যে বিজয়, এটা যেন ওহুদের যুদ্ধের মতো না হয়, এটা খেয়াল রাখতে হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক।
খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময়েই আমরা বলে থাকি যে আকাশের মতো হব, কিন্তু কেন আমি আকাশের মতো হব? প্রিয় বন্ধুরা, আকাশের এমন কিছু আচরণ বা রং আছে যেগুলো আমরা যদি অনুসরণ করি তাহলে অনেক শিক্ষা নিতে পারি। প্রথমত, আকাশের নীলিম রং। আকাশ কিন্তু স্বচ্ছ নীলিমায় উদ্ভাসিত হয়। হৃদয়ের মধ্যেও যদি স্বচ্ছতা থাকে, কাজে কর্মে যদি স্বচ্ছতা থাকে, তাহলে আপনি সফল হতে পারেন। একটা আকাশে অনেক রং থাকে, মানে এই জীবনে অনেক কিছুকে যদি আপনি ধারণ করতে পারেন তাহলে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। আবার একটা আকাশের মাধ্যমে যেমন বৃষ্টি হচ্ছে, আকাশ স্পর্শ করে রোদ পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, মানে এই জীবনে দুঃখ কষ্ট থাকবে, কিন্তু সেগুলোর যথাযথ ব্যবস্থাপনা জরুরি। সুতরাং আসুন আমরা আকাশের আচরণগুলো লক্ষ্য করি, আকাশের মতো আদর্শকে হৃদয়ে ধারণ করি এবং সফলতার পথে এগিয়ে যাই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন গাজায় ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার জন্য হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে। গাজা থেকে বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক বার্তায় ফাতাহ মুখপাত্র মন্থার আল হায়েক বলেন, হামাসকে গাজা উপত্যকাটির শিশু, নারী ও পুরুষদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে হবে। তিনি হামাসকে গাজা শাসন থেকে সরে দাঁড়াতে এবং এটি স্বীকার করার আহ্বান জানিয়েছেন যে তারা গাজার ক্ষমতায় থাকলে আগামীতে ফিলিস্তিনিদের অস্তিত্বের অবসান ঘটবে। 2007 সালে ফাতাহ অধ্যুষিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে হামাস গাজার ক্ষমতা দখল করে। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের চলা অব্যাহত হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে উপত্যকাটি। হামাস বারবার বলছে যে যুদ্ধ শেষ হয়ে গেলে তারা গাজার ক্ষমতা ত্যাগ করতে ইচ্ছুক, তবে তারা অস্ত্র সমর্পণ করবে কিনা তা স্পষ্ট নয়। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু শনিবার এক বিবৃতিতে বলেছেন, আমরা গাজার প্রশাসন সম্পর্কিত যে কোনো চুক্তি মেনে নিতে প্রস্তুত এবং এতে থাকতে আগ্রহী নই। তিনি বলেন, আমাদের কাছে যা গুরুত্বপূর্ণ তা হলো জাতীয় ঐক্যমত্য। যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা এবং পুনর্গঠন তত্ত্বাবধানের জন্য পেশাদার এবং টেকনোক্রেটদের একটি স্বাধীন কমিটির জন্য হামাস মিশরের প্রস্তাবকে সমর্থন করেছে। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, কমিটিকে রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে, যা তার মতে গাজা পরিচালনার একমাত্র বৈধ সংস্থা। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এটি প্রত্যাখ্যান করেছে। গাজায় গত 19 জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ নিয়ে মতবিরোধের পর মঙ্গলবার ইসরায়েল উপত্যকাটিতে আরও বিমান হামলা শুরু করে, আর পরদিন থেকে শুরু হয় স্থলাভিযান। গত শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস হুমকি দেন, 7 অক্টোবরের হামলায় হামাসের হাতে আটক বাকি জিম্মিদের মুক্তি না দিলে গাজার কিছু অংশ তারা দখলে নেবে। ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে ইসরায়েলে হামাসের হামলায় 1218 জন নিহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আর হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধে গাজায় প্রায় 50,000 মানুষ নিহত হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।